প্রিভেনশন বেটার দেন কিওর আমরা ছোটোর থেকেই শুনে আসছি, কিন্তু যতক্ষণ না আমরা অসুস্থ হই ততক্ষণ স্বাস্থ্য সচেতন হই না। তো চলুন আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখে নিই যে আপনার পছন্দ কী থাকছে, অসুস্থতা নাকি সুস্থতা। অর্থাৎ আপনি কি অসুস্থ হতে চান নাকি শরীর খারাপ হওয়ার আগেই আপনি সুস্থ থাকতে চান। চলুন আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখি। ভেরি গুড ইভিনিং ডক্টর রাজশ্রী রয় চৌধুরী ডাক্তারবাবু, কেমন আছেন আপনি? খুব ভালো। আপনি ভালো তো? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। এবং প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাই, আমরা ভীষণ খুশি। ইলনেস এন্ড ওয়েলনেস এই ব্যাপারটা না খুব কনফিউজিং। মানে লোকে ভাবে যে ইলনেস ব্যাপারটা কি, ওয়েলনেস কি, আর ওয়াই ওয়েলনেস। তো এই বিষয়টাকে যদি একটু এক্সপ্লেন করেন। ডেফিনেটলি এটা কনফিউজিং সবার মধ্যে। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে আজও কনফিউজিং। এবং আমি বলবো যে এটা ঠিকই বলেছেন আপনি, যে আপনি যখনই আউটার দেন ইন্ডিয়া আপনি যাবেন, বাইরে যখনই যাবেন, তখন দেখবেন যে মানুষ ওয়েলনেসের প্রতি কতটা সচেতন। এবং আজকের দিনে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে ভারতবর্ষের কোথাও গিয়ে প্রথম তফাৎ, আপনি যদি ব্যথার জন্য ভারতবর্ষের কোনো মেডিসিন শপে যান, সেখানে ইলনেস অনুযায়ী প্রেসক্রাইব করবে, মানে মেডিসিন দেবে। সেম ভাবে আপনি যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবেন, সেখানে ওয়েলনেস অনুযায়ী দেবে। সেম প্রবলেম, সেম ইস্যু, কিন্তু একটা মেডিসিনের দোকান থেকেও এটাকে ডিফার করা হয়। তাহলে ডাক্তার বা যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছেন, তাদের কাছে ওয়েস্টার্ন কান্ট্রিতে কতটা এটা সচল। দারুণ ইনফরমেশন এটা। তো আরেকটা জিনিস এটা আসছে, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের দেশ কিছুটা এই ব্যাপারে একটুখানি পিছিয়ে আছে, বা অনেকে আবার বুঝতে চায় না। অনেকে ভাবেন যে ওয়েলনেস বলতে আমাদের যে সাপ্লিমেন্ট আমরা যেটা বলি, যে আমরা বলি প্রপার ডায়েট যেটাকে বলা হয়, সবার একটা ভাবনা যে এই তো ভালো আছি, মানে ঠিক হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া কোনো কিছুতে অভাব নেই, ভাত ডাল মাছ মাংস সব তো চলছে, কোনো কিছু কমই নেই। তাহলে আমি কেন ওয়েলনেস এর বিষয়ে আমি আগ্রহ প্রকাশ করব? একদম ডেফিনেটলি। আবার আপনি একদম ভারতবাসীর মনের কথা বলছেন বোধহয় আপনি। তো এটা বেশিরভাগ মানুষের কাছে ধারণা। ইভেন আমি বলবো যে মোদি কেয়ারের সাথে যুক্ত মানুষেরও প্রচুর মানুষের ধারণা। আমি কিন্তু এটা দেখেছি যে তাদের মধ্যে এখনো মনে হয় এই তো বেশ আছি, মাছ মাংস মানে যা যা আমার নিউট্রিশন নেওয়ার সেটা নিচ্ছি, কি দরকার আছে, ঠিকই তো আছি। আমি অন্য মানুষকে বলি নিজে না খাই। তো দেখুন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। একবারটি রাস্তার ধারে, যদি আপনার বাড়িটা দোতলা হয় বা তিনতলা হয়, হোয়াট এভার, একটু ব্যালকনিতে দাঁড়ান, আধটা ঘন্টা দাঁড়িয়ে থাকুন বা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকুন, আপনি দেখবেন 3-4টে অ্যাম্বুলেন্সের গাড়ি পাস হচ্ছে। রাইট। আজকের দিনে আপনি ঠিক যদি 30টা বছর আগের জায়গায় চলে যান, বা 30 বছর যেতে হবে না, আপনি 10টা বছর আগে গেলেও 1 ঘন্টায় একটা গাড়ি পাস করতো না। ইভেন সারা দিনে একটা গাড়ি পাস করতো কিনা সন্দেহ। তাহলে দেখুন যে প্রত্যেকটা মুহূর্তে মানুষের কাছে ধারণা সঠিক যে আমি তো ঠিকই আছি, খাচ্ছি যাচ্ছি। বাট ইলনেস আর ওয়েলনেস, আমি যদি বলি যে ইলনেস, আমরা কেউ কি চাই অসুস্থ হতে? অসুস্থ হতে কেউ চাই না। আমরা মনে করছি আমরা সুস্থ আছি, আপাতভাবে সুস্থ আছি, কিন্তু এই সুস্থতার পেছনে আমরা জানছি না যে আমাদের ভেতরে কি হচ্ছে বা কি চলছে। প্রত্যেক মুহূর্তে ইলনেস আমাদেরকে অ্যাটাক করছে। প্রিভেনশন যদি বলি, সেটা হচ্ছে ওয়েলনেস। এবার সিম্পল ভাবে আসতে পারে, ওয়েলনেস কি? ওয়েলনেস মানে ভালো থাকা। দেখুন, ওয়েলনেস মানে শুধু শারীরিক নয়, শারীরিক মানসিক সব দিক থেকে ভালো থাকা ওয়েলনেস। ইলনেস না থাকলে জীবনে ওয়েলনেস পুরো জীবনটাতে ভরে থাকবে। আমি একটা গল্পের ছলে একটা কথা বলি। এই ওয়েলনেস কিন্তু এতটা সহজ নয়, এই জন্য মানুষের কাছে এটা এখনো পর্যন্ত স্বীকৃতি পায়নি। আপনি ভাবুন না যে ধরুন সকালবেলা কেউ হাঁটতে বেরিয়েছে, মর্নিং ওয়াকে বেরিয়েছে, সেখানে দুটো এরকম, কখনো কি খবরের কাগজে অনেক কিছু শুনতে পাওয়া যায় যে দুটো বাইকওয়ালা এসছে, হাত তার গলা থেকে হাতটাকে নিয়ে চলে গেছে, শোনা যায় তো?
স্ট্রেচিং হচ্ছে। তো এই জায়গাটাতে আপনারা একবার এটার সাথে কল্পনা করুন বা তফাৎ তৈরি করুন। কখনো কি এরকম শুনেছেন যে বনগা লোকালে যাচ্ছিল, এক ভদ্র মহিলার গলার থেকে 500 গ্রামের ওয়েলনেস টেনে নিয়ে চলে গেছে? কখনো শুনেছেন? যাবে কি করে? তার কারণ হচ্ছে ওয়েলনেস এমন একটা জিনিস, যে জিনিসটা আপনার জীবনে আপনি কোনোদিনও অনায়াসে পাবেন না। এটা ইলনেস কে অনায়াসে পাওয়া যায়, তাই ছাদে দাঁড়ালে বা ব্যালকনিতে দাঁড়ালে 8 ঘন্টা বারবার ওয়েলনেস এর সাইরেন শুনতে পাই আমরা, কিন্তু ওয়েলনেস কে পাওয়া যায় না বলে কোনো জায়গা থেকে ওয়েলনেস আর্ন করতে হয়। আর মানুষের কাছে আর্ন করা ওয়েলনেস সব থেকে, যে কোনো জিনিসই আর্ন করা কঠিন, আর সেখানে ওয়েলনেস যদি আর্ন করতে চাই সেটা তো মানুষের কাছে ডেফিনেটলি কঠিন। মানুষ কম ওয়েলনেসটাও আর্ন করতে তার প্রবলেম। এটা আর্ন করার কিন্তু একটা মেথডও আছে। মেথডটা অতি সহজে আমি যদি বলি যে আর্নটাই মেথড। ওকে, এক্সারসাইজ করুন, আর্নের ইতে এক্সারসাইজ করুন। এক্সারসাইজ করা মানে আমাদের পুরোপুরি ফিজিওলজিক্যাল যত কিছু আছে সব কিছুকে ও ঠিকমতো মেনটেন করে। দিনে 1 ঘন্টা নিজের প্রতি দেওয়া, নিজের জন্য দেওয়া ভেরি ইম্পর্টেন্ট আজকের দুনিয়ায়। একটা কথা বলুন, যে আমি একটুখানি যদি আগের জায়গায় চলে যাই, যে অনেকে প্রশ্ন করে, আমাকেও অনেকে প্রশ্ন করেছে যে আমার বাবা বা আমার ঠাকুর দাদা তারা তো কখনো এসব খায়নি। এটা বলে বলে তো, তাদের তো লাগতো না এসব কিছু, তাদের তো লাগতো না, এভাবেই তারা তো চলতো। দেখো ফিট হয়ে 90 বছর বাঁচছে। রাইট। আজকের দিনে দেখুন, এটা একদম যথার্থ তাদের কথা। এবার যদি বলি যে সত্যি তারা ফিট ছিল, আমাকে একটা কথার উত্তর দিক, 30 বছর আগের সার্কামস্ট্যান্সেস, সব দিককার পরিস্থিতি, মানসিকতা, লাইফের যে যেরকম ভাবে লাইফ কাটতো, আজকে 30 বছর বাদে কি সেম আছে? একদমই না, পুরো চেঞ্জ হয়ে গেছে। আগামী 30 বছর বাদে সেটা কি হবে, এটা আরো ভয়ঙ্কর। তাহলে আমরা সাধারণ মানুষ কোনো সবকিছু সাধারণ ভাবে ভাবি, কখনো আমাদের এই জেনারেশন গ্যাপটাকে ফিল করতে হবে আমাদের। এইটাই ফিলিং যে 30 বছর আগে বা 50 বছর আগে যে জিনিসটার প্রয়োজন ছিল না, আজকের লাইফস্টাইলে সেটার প্রয়োজন আসছে বা এসেছে। ভীষণ ভালো, আপনি যেটা বললেন খুব সুন্দর, ভালো লাগলো এটা আমার। 30 বছর আগের লাইফস্টাইল আজকে সেই জায়গায় নেই, তাই 30 বছর আগের কনসেপ্টে আজকে জীবন চলতে পারে না। আর ভীষণ ভালো বললেন যে বারান্দায় দাঁড়ালে ইলনেস এর সাইরেন পাওয়া যায়, ওয়েলনেস এর। তো এবং তো এটা ভীষণ ভালো, এটা আমি পয়েন্ট আউট করলাম। এবং কিন্তু আপনি যেটা বলছিলেন আর্ন, যেটা বলছিলেন ই ফর এক্সারসাইজ, আমি নোট করেছি। আমি সবাইকে বলবো, দর্শক বন্ধু সবারই নোট করা উচিত। আর্ন এর ই ফর এক্সারসাইজ বললেন, এরপরে কি বলবেন? EARN, অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড। একটা মানুষের পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ অ্যাটিটিউড যে কোনো কিছুর জন্য ভীষণ ভীষণ দরকার। আমাদের শরীরের যে নর্মাল হরমোনাল ফাংশন যা যা হয়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মেন্টালিটির ওপর। একটা কথা মানে ভীষণ আগে শোনা যেত, এখনো অনেকে হয়তো বলেন, ভাবনা চিন্তা করে চিন্তা ভাবনা করুন, না হলে সুগার হতে পারে। কোথা থেকে এসছে কথাটা? শুধু সুগার বলে নয়, যে কোনো কিছু, যে কোনো জিনিস আমাদের সাইকোলজির উপর ডিপেন্ড করে। সেজন্য আমি যদি নিজেকে সব সময় পজিটিভ রাখি, তাহলে আমাদের শরীরের রোগ আসার জায়গাটাও কমে যাবে। নেক্সট যদি বলি যে রেস্ট অবভিয়াসলি একটা মানুষের 6 থেকে 8 ঘন্টা মিনিমাম একটা রেস্ট দরকার, যে রেস্টটা কিন্তু সাউন্ড স্লিপ হতে হবে। কারণ কিছু আমাদের হরমোনাল ফাংশনস, কিছু মেটাবলিক চেঞ্জেস, যে জিনিসগুলো চলে প্রত্যেক মুহূর্তে, মেটাবলিজম আমাদের শরীরে যেমন ভাবে চলে, কিছু আছে, কিছু এনজাইমস, কিছু হরমোনস আছে যেগুলো ঘুমানোর সময় শুধুমাত্র অ্যাক্ট করতে পারে। এবং যদি সাউন্ড স্লিপ মানুষের না হয়, যেটা আজকের দিনে ভীষণ ভীষণ প্রবলেম হয়ে গেছে, টেনশন, স্ট্রেস পূর্ণ জীবন, মানে সব দিক থেকে এই জিনিসটা কিন্তু এফেক্ট করছে। আর নেক্সট চলে আসি
যদি লাস্ট নিউট্রিশন। এই জায়গাটাই সবচেয়ে বেশি মানুষের ভুল ধারণা। প্রথম তিনটে যদি মেনেও নেয় কেউ, নিউট্রিশনকে কেউ মানতে চায় না। আমার কাছে প্রচুর মানুষ জিজ্ঞাসা করেছে যে আমি প্রত্যেকদিন 2 পিস করে মাছ খাই, আমার কিসের দরকার আছে? আমি 6 পিস মাংস খাই, আমার কিসের দরকার আছে? আমার প্রোটিনের কোথা থেকে ঘাটতি হবে? সামহাউ আমার মনে হয় কনসেপ্টটা তাদের কাছে এটা, আমি 2 পিস 100 গ্রামের যদি 2 পিসও মাছ খাই বা 50 গ্রামের 2 পিস 100 গ্রাম মাছ খাই মানে আমি 100 গ্রাম প্রোটিন পাই না। আমি যতটা পরিমাণে খাচ্ছি ততটা পরিমাণে সেই জিনিসের থেকে আমরা আর যে নিউট্রিশনাল ভ্যালু সেটা পাই না। একটা ডিম থেকে 6 গ্রাম মাত্র আমি প্রোটিন পাই, সেটাও কাঁচা অবস্থায়, প্রসেস করলে আরো কমে যায়। তারপরে সব থেকে বড় জিনিস, আজকের দিনে যা খাচ্ছেন, যা যা মজা করে খাচ্ছেন, যা যা টেস্টের জন্য খাচ্ছেন, সেগুলো বিষ খাচ্ছেন। টেস্টি বিষ সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং এগ্রিকালচার ফিল্ডে চাষিরা টেস্টি বিষ দিয়ে টেস্টি সবজি তৈরি করছে। তো আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদেরকে সেলগুলোকে ভাঙছে, সেলগুলোকে দুর্বল করছে, সেলের মধ্যে রোগ আসার প্রবণতা বাড়াচ্ছে। আর আমাদের মানসিকতা সব সময় কি, সব সময় আমরা সেই জিনিসটাকেই অ্যাডপ্ট করছি যেটা আর 5টা মানুষ অ্যাডপ্ট করে। রাইট। তো সেখানে আমাদের নিউট্রিশনটা বলতে আপনি আমাদের এই ফিল্ডের অনুযায়ী আপনি কি বলছেন, বা তার সঙ্গে নিউট্রিশনটাকে কিভাবে প্রয়োজন, বা কোন নিউট্রিশন বা কি লেভেল অফ নিউট্রিশন এই মুহূর্তে দরকার? নিউট্রিশন বলতে প্রথমত দেখুন, আমাদের কাছে নিউট্রিশন যদি 90%, একটা তথ্য সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, 90% মানুষ সুস্থ থাকতে পারে, ইলনেসকে আপনি 90% কাটিয়ে দিতে পারেন যদি আপনি প্রপার নিউট্রিশনে থাকতে পারেন। এবং আমাদের কাছে মোদিকের ভারতবর্ষে এটা আমাদের কাছে একটা যুগান্তকারী ব্যাপার। মোদিকের তার একটাই কারণ, মোদিকের যে ওয়েলনেস, দেখুন একটা তথ্য আপনারা হয়তো রিসেন্টলি দেখেও থাকবেন এবং এটা আজকের নয়, বহু বছর আগেকার তথ্য। সেটা হচ্ছে বিদেশি মানুষরা ভারতবর্ষে আসে ভারতবর্ষের আয়ুর্বেদ, প্রাচীন আয়ুর্বেদকে গ্রহণ করার জন্য, সুস্থ হওয়ার জন্য। আমরা যে কালচার অ্যাডপ্ট করি বিদেশ থেকে, যে কেমিক্যাল ফর্মুলাস গুলো বিদেশ থেকে অ্যাডপ্ট করছি, আর বিদেশিরা আমাদের ফর্মুলা অ্যাডপ্ট করতে ভারতবর্ষে আসছে, 15 দিন 20 দিন 1 মাস করে থেকে সুস্থ হয়ে ফিরছে পুরো ন্যাচুরোপ্যাথি এবং আয়ুর্বেদার সংমিশ্রণে। আর আমরা এটাকে আমাদের বাড়ির পাশের গাছের জিনিস হয়তো এই জন্য আমরা বিয়ে করি না। তো মোদি কেয়ার কিন্তু এক্ষেত্রে আমাদের কাছে নিয়ে এসছে সাপ্লিমেন্টাল ওয়েতে ওয়েলনেস কে মেনটেন করা। অর্থাৎ যে জিনিসটা আমরা আমাদের খাবার বা বিষ যা খাচ্ছি সেটার প্রবলেম হোক, আর যাই জিনিসগুলো আমাদের কাছে যেগুলো সাফারিং হয়ে আসতে পারে, তাকে আমরা সাফারিং থেকে মুক্তি পাওয়া বা তাকে উল্টে প্রতিরোধ করার জন্য কিন্তু মোদি কেয়ার আমাদেরকে সাপ্লিমেন্ট হিসেবে নিউট্রিশনটাকে দিচ্ছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ রাজু সে, আপনি কেন ওয়েলনেস এবং আমরা কেন প্রয়োজন এবং লাইফস্টাইল দিয়ে যেভাবে আপনি বোঝালেন, এবং আজকের ডেটে ইলনেস এন্ড ওয়েলনেসটাকে যেভাবে ডিফাইন করলেন, আর মোদি কেয়ার সাপ্লিমেন্টটা কেন আমাদের নেওয়া প্রয়োজন, এর পুরো বিষয়টাকে আপনি আমাদের কাছে তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ডক্টর রাজু। আমি আবারও আপনার কাছে আসবো। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পারলেন যে একজন প্রফেশনাল ডাক্তার উনি কিন্তু কোনভাবে ওনার চিন্তা ভাবনা দিয়ে কিভাবে এটাকে দেখছেন, এবং অনেক ভালো ভালো তথ্য দিলেন যে বিদেশিরা কিন্তু আমাদের দেশে এসে তারা আয়ুর্বেদ চিকিৎসায় তারা নিজেদেরকে পুরোপুরি তারা ইনভলভ করছে, ওয়ারেস আমরা কিন্তু সেই ধরনের মেডিসিনের উপরে বেশি ভরসা করে ফেলেছি। তো আমরা যখনই আমরা স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, বিশেষ করে আমরা যারা পরিবারের একদম মধ্যমণি হয়ে বসে থাকি, অর্থাৎ পরিবারের রেসপন্সিবিলিটি যখন আমাদের কাঁধের উপরে থাকে, পরিবারের স্বাস্থ্য হিসেবে আমাদের সবার প্রথম আমাদের মাথায় আসে সেটা হচ্ছে শিশু এবং বয়স্ক, অর্থাৎ বাবা মা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একজন
স্বনামধন্য ডাক্তার বাবুকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। আমি তাকে স্ক্রিনে আনার চেষ্টা করছি। ডক্টর সুশোভন মল্লিক। ডক্টর সুশোভন, ওয়েলকাম অন স্ক্রিন এন্ড থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অভিনন্দন, আপনার কেরিয়ার গ্রাফ সত্যি এটা আকর্ষণীয়। আর আজকে আপনাকে আমরা পেয়ে ভীষণই অভিভূত। ডক্টর সুশোভন, আমি একদম ডিরেক্টলি যদি আপনাকে একটা পয়েন্টে চলে যাই, যে এভরিডে আপনার চেম্বারে তার ব্যস্ততাতে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাচ্চাদের স্বাস্থ্য আজকের ডেটে মনে হয় একটু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা ব্যাপারে আপনি কি বলছেন? আগের থেকে কি বাচ্চাদের এখন স্বাস্থ্য আরো বেশি অবনতি হচ্ছে, না আগে যা ছিল তাই আছে? একদম সত্যি কথা, কারণ আমাদের মধ্যমণি হচ্ছে বাচ্চা, আমাদের সব থেকে ইয়ংগেস্ট পার্সোনালিটি বলতে পারেন, যার উপরে সবসময় সবার মিশন থাকে। তো সত্যি সে যদি সুস্থ থাকে তো পরিবারের সবাই সুস্থ থাকবো আমরা। তো ডেফিনেটলি আমি এইটুকু বলবো, বেস অর্থাৎ আমাদের ফাউন্ডেশন কিন্তু বলে দিয়েছেন ডক্টর রায়শ্রী, যে প্রোটিন আমাদের শরীরে আমাদের কতটা দরকার, নিউট্রিশন কতটা দরকার। এবার আমি ডিরেক্টলি চলে যাচ্ছি, কেন আমাদের বাচ্চারা কেন দিনকে দিন আস্তে আস্তে ডেফিসিয়েন্সিতে ভুগছে। তো আমি এটাও চাইছি কেন ডেফিসিয়েন্সিতে ভুগছে, আর আপনার কাছে যে পেশেন্ট গুলো যারা আসছে, বাচ্চারা আসছে, তারা পার্টিকুলারলি কি কি প্রবলেম নিয়ে আসছে? একদম সত্যি কথা বলতে, মানে লাস্ট 15 বছর যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সের থ্রুতে আমি বলতে পারি 10 বছর আগের যে প্রবলেম গুলো ছিল, সেই প্রবলেম গুলো কমপ্লেক্সিটি হয়ে কিন্তু এখন আরো আসছে। তো সেইগুলো নিয়েই আমি বলছি। তো দেখুন, এখনকার যে বাচ্চারা জাস্ট ডেলিভার হচ্ছে, যখন পৃথিবীতে আসছে, তখন তাদের কিন্তু ম্যাক্সিমাম 90% বাচ্চারা কিন্তু একদম আন্ডারওয়েট। তো ভীষণ ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। কেন, কি করে হচ্ছে, এটা কিন্তু সবার কাছে খুব এটা ক্লিয়ার হওয়া উচিত। একটুখানি একটা কথা বলে দিই, হুর গাইডলাইন অনুসারে আমাদের ওভারঅল পপুলেশন, টোটাল যত পপুলেশন আছে, তার 65 থেকে 85% মানুষ কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগছে। আমরা সবাই জানি, সবাই। কিন্তু এটাও মাথায় রাখুন, তার মধ্যে 90% কিন্তু বেবি কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগছে। প্রবলেমটা তাহলে কোথায় হচ্ছে? সেই একটা গল্প আছে, মুরগি আগে না ডিম আগে। তাহলে কি করে প্রোটিনের ডেফিসিয়েন্সি ওখান থেকে 90 থেকে 85% চলে আসছে? কি করে প্রোটিন ডেফিসিয়েন্সি একজন বেবি জন্মানোর পর থেকেই শুরু করছে? তো এটা বলা উচিত দরকার, কারণ এটা একটা সার্কেল। এই সার্কেলটা কোথা থেকে আসছে? এই সার্কেলটা আসছে তার বেবির আগে, অর্থাৎ মার থেকে। তো মা তার লাইফস্টাইলের যে পরিবর্তন, তার যে জীবনযাত্রার পরিবর্তন, সাথে সাথে ফুডের পরিবর্তন, তার সাথে সাথে কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সি শুরু হয়ে যাচ্ছে। এবং এর মধ্যেই কিন্তু বিভিন্ন ট্রান্সডারে যে প্রবলেম গুলো হয়, হরমোনাল চেঞ্জ হয়। তারপরে যখন বেবি আমাদের পৃথিবীতে আসে, ফার্স্ট যে কোনো ডাক্তাররা বলবে ফার্স্ট ইয়েলো যে মিল্কটা, অর্থাৎ ব্রেস্ট মিল্কটা, সেটা কিন্তু খাওয়ানো উচিত। তো আমি এক্ষেত্রেও একটু বলে দিই, এই প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য 75% মহিলারা ওই ইয়েলো মিল্ক কিন্তু দিতে পারে না, অর্থাৎ আমরা সবাই কিন্তু জানি। তো সেক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে? সেক্ষেত্রে প্রবলেম বাচ্চাদের ক্ষেত্রে ইমিউন ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, সহজেই যে কোনো রোগে আক্রান্ত হচ্ছে, অটিস্টিক অর্থাৎ অটিজম বেড়ে যাচ্ছে। 15 বছর আগের কথা ভাবুন, কতজন বাচ্চাদের অটিজম বা অটিস্টিক পেশেন্ট পেতেন বা বাচ্চা পেতেন, আর এখন কতটা হচ্ছে। তো মেইন প্রবলেম কিন্তু সেই প্রোটিন ডেফিসিয়েন্সি। আস্তে আস্তে ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু বাচ্চাদের কমে যাচ্ছে। একটুখানি মাথায় দিয়ে রাখি, তাড়াতাড়ি বলছি, প্রথম 6 বছর একটা পুরো পূর্ণাঙ্গ যে ব্রেন ডেভেলপমেন্ট, তার 90% কিন্তু প্রথম 6 বছরে ডেভেলপ হয়। প্রথম 6 বছরের জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু একটা বাচ্চার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তার ডেফিসিয়েন্সি, তার ব্রেন ডেভেলপমেন্ট, তার মানে প্রোটিন ডেফিসিয়েন্সি। তাহলে সেটা পাবো কি করে? এটা একটা সবার কাছে কোশ্চেন। তো পাওয়াটা একদম, আমি কারণ মোদি কেয়ারের থেকে আমি নিজে বিভিন্ন পেশেন্টের কাছে দিয়ে ভীষণ সাকসেসফুল। একদমই তাই। আমি বলবো একজন ডাক্তারের হয়তো রুগী কমেছে, বাট সেই পেশেন্ট গুলো, অর্থাৎ সেই বেবিরা, তারা খুব ভালো রয়েছে। অনেক রেজাল্ট পেয়েছি, এবং
সত্যি বলতে অটিজম, বেশ কিছু অটিজম বেবিরা অনেক অনেক বেটার আছে। তো মানে এটা কোন প্রোডাক্ট, মানে মোদি কেয়ারের কোন সাপ্লিমেন্ট বা ওয়েলনেস যেটা বাচ্চাদেরকে এইভাবে হেল্প করেছে, যদি একটু বলেন। একদম একদম। আর এটা 2 থেকে 6 বছরের, যেটা বাচ্চাদের খুব ডেভেলপিং ফেজ, ব্রেন থেকে শুরু করে ইমিউন, এর জন্য অনলি দা প্রোডাক্ট স্ট্রং অ্যান্ড স্মার্ট। দেন আমি চলে যাব, আরো একটা প্রোডাক্ট আছে এর সাথে, ওয়েল কিডস, এটা ইমিউনিটি এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে মিরাকুলাস কাজ করে 5 বছর থেকে। ওকে ওকে ওকে, অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ Thank you. ডক্টর সুশোভন। আজকে আপনার এই স্টেটমেন্টটা ভীষণ ভালো লাগলো। বিইং এ ডক্টর, আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে হয়তো ডাক্তারের পেশেন্ট কমেছে কিন্তু বাচ্চারা সুস্থ আছে। এটা একটা গোল্ডেন লাইন। থ্যাংক ইউ সো মাচ আপনার এই ধরনের মানসিকতার জন্য, আর মোদি কেয়ারকে এইভাবে মানুষের কাছে তুলে দেওয়ার জন্য। আপনাদের মতো পার্সোনালিটি যখন মানুষের কাছে মোদি কেয়ারের এই ওয়েলনেস প্রোডাক্ট গুলোকে নিয়ে যাচ্ছে, তখন সত্যি আপামর জনতা আমরা যারা রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ এটা হেল্প হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি আপনাদের মতো পার্সোনালিটি যে সেতু বানিয়ে যাচ্ছে, ওই সেতুর উপর থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা সুন্দরভাবে যেতে পারছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ডক্টর সুশোভন, আজকে সময় দেওয়ার জন্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অলরেডি ডক্টর রাজশ্রী এবং ডক্টর সুশোভনের কাছ থেকে আপনারা শুনলেন, এবং আজকে আপনাদের ইন্টারেস্ট লেভেল আমরা দেখছি। আজকে আমাদের হাউসফুল সেশন, মাই গড, এত মানুষ জানতে চাইছে ওনাদের কাছ থেকে। তো আমি এবার আনবো আরেকজন পার্সোনালিটিকে, যাকে আপনারা হয়তো অনেকে চেনেন, ভীষণই ভালো এবং একজন স্বনামধন্য ডেন্টিস্ট, ডেন্টাল সার্জন, উনি চিকিৎসক একজন। আমি তাকে পেয়ে গেছি আজকে, আমরা স্ক্রিনে আনার চেষ্টা করছি ডক্টর শ্রীপর্ণা রয় চৌধুরীকে। ডক্টর শ্রীপর্ণা, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। এট ফার্স্ট কনগ্রাচুলেশনস, আপনার এত সুন্দর কেরিয়ার গ্রাফ এবং এত সুন্দরভাবে আপনার নৈপুণ্যতার সঙ্গে আপনার প্র্যাকটিস চলছে, যেটা আমি সবার কাছ থেকে শুনে আমরা ভীষণ গর্বিত হই এবং অহংকারী হই যে আপনি আমাদের সঙ্গে আছেন। ম্যাডাম, বিইং এ ডেন্টিস্ট, আমি আপনাকে যদি সরাসরি প্রশ্ন করি যে আজকের ডেটে দাঁড়িয়ে, যে ধরুন আমি দেখি আমার অনেক বন্ধু বান্ধবের যে যাদের মানে দাঁতের কত প্রবলেম, হ্যাঁ, এবং ইভেন এখন অনেক অল্প বয়সী ছেলেদেরকে বা মেয়েদেরকে আমরা দেখি, তারা কোথায় যাচ্ছিস, না আমি ডেন্টিস্টের কাছে যাচ্ছি। তো আমি নিজে ভাবি যে আমি আমার 46 বয়স হয়ে গেল, আমার দাঁত অক্ষত রয়েছে, অথচ 30 বছর, 32 বছর, 25 বছর, 26 বছরের ছেলে মেয়েরা তারা ডেন্টিস্টের কাছে ছুটছে। হঠাৎ হলোটা কি, এটাই আমার জিজ্ঞাসা। একদম 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 সহমত আমি। ডে টু ডে প্র্যাকটিস লাইফ, 14 বছর 15 বছর হয়ে গেল প্র্যাকটিস লাইফ, এর মধ্যে একটা আমূল পরিবর্তন আমি লক্ষ্য করেছি। যে জিনিসগুলো, দাঁতের যে সমস্যা 10 বছর আগে ছিল না, এখন রিসেন্ট প্রচন্ড রকম বেড়ে গেছে। আর একটা বাঙালিরা এদিকে খাদ্য রসিক, এদিকে কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, আর দাঁত যেটাই আমি একদম কয়েকটা যে জিনিসগুলো আমি ডেইলি প্র্যাকটিস লাইফে দেখছি, যে হচ্ছে দাঁতে, যেগুলো আমাদের মেন প্রবলেমের কারণ, সে কারণগুলো আমি প্রথমে হচ্ছি। প্রথম, আপনি ঠিকই বলেছেন, খুব অল্প বয়সে 24 বছর বয়সের ছেলেমেয়েরা, কি আরো অল্প বয়স দেখছি, টুথ স্ট্রাকচার লস হচ্ছে। আমাদের, আপনারা জানেন কিনা জানি না, আমাদের শরীরের সবচেয়ে হার্ডেস্ট, মানে সবচেয়ে শক্ত যে স্ট্রাকচার, সে বনি স্ট্রাকচার, সেটা কিন্তু এনামেল, যেটা হচ্ছে দাঁতের আউটার কাভারিং, দাঁতের বাইরের কাভারিংটা থাকে, এটা সবচেয়ে শক্ত। কিন্তু এই এনামেলটা লস হচ্ছে। এটা কেন হচ্ছে? শক্ত কাভারিং তবু লস হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা বছরের পর বছর ধরে এই এনামেল আমরা ব্রাশ করছি এনামেলের উপরে, এবং ব্রাশ পেস্ট দিয়ে অবশ্যই, এবং তার হচ্ছে আমরা বছরের পর বছর ব্রাশ আমরা 2 বার করে করতে হবে, এটা নিয়ম, কিন্তু সঠিক নির্বাচন করছি কি, এটাই হচ্ছে কারণ। আমি চলে আসছি আমাদের এক্ষেত্রে, আমি বলবো মোদি কেয়ারের ফ্রেশ মোমেন্ট যে পেস্টটি, এটি আমার আমি এত মানে এটার ফিডব্যাক পেয়েছি যে বলার না। এই পেস্টটা এত ভালো, এবং এটা বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল এখন কিডস হিসেবে। এটা 4টে ফ্লেভার রয়েছে। এই পেস্টটা এত ভালো
যে এটা আমাদের ট্রুথ স্ট্রাকচারটাকে লস করার হাত থেকে রক্ষা করছে, মানে এনামেলটা। সেটার কারণ যে এটার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট জাতীয় কোনো ক্যালসিয়াম কার্বনেট মানে আপনারা সবাই জানেন যে চুন বাংলায়, তো সেই চুন জাতীয় কোনো জিনিস নেই। চুনটা কি করে, আমাদের মুখে অ্যাসিডের সাথে রিয়াকশন করে এবং দাঁতের এনামেলটাকে লস করে। এক্ষেত্রে কিন্তু এটি বলে আমাদের টুথ স্ট্রাকচারটা ঠিক। এছাড়া আমাদের কেরিজ এবং ক্যাভিটি, ক্যাভিটি দেখবেন দাঁতে বিভিন্ন রকমের, দেখবেন প্রথমে কেরিজ হয়, কালো মতো খয়েরি মতো দাগ হয়, তারপরে সেটা বড়। এই সমস্যাটা প্রচন্ড হচ্ছে এবং বাচ্চাদের বলারই না, এত বাচ্চা পেশেন্ট বেড়ে গেছে কেরিজের প্রবলেমে। এটা মনে হয় আই থিংক ঠিক আছে। তো সেক্ষেত্রে একটাই কথা যে আমাদের যে পেস্ট, আবারও বলবো, পেস্টটা হচ্ছে, পেস্টের মধ্যে এমন কোন জিনিস মোদিকেয়ারের পেস্টে রয়েছে যেটার নাম হচ্ছে জাইলিটল। এটা হচ্ছে ক্যাভিটি তৈরি করে যে ব্যাকটেরিয়া গুলো, সেই ব্যাকটেরিয়া গুলোকে নষ্ট করে দেয়। এটা কিন্তু অন্য যে পেস্ট আমরা বাজারে যে বাজারজাত যে পেস্ট গুলি, তাতে কিন্তু এই ধরনের কোন রকম আপনার এই জিনিসগুলো নেই, জাইলিটলও নেই, প্লাস আপনার এই এনামেল লস ক্যালসিয়াম কার্বনেট ফর্মে বেশিরভাগ পেস্ট পাওয়া যায়। পেস্টের কাজ হচ্ছে আমাদের অ্যাব্রেশনের কাজ করে এবং ওর যে পার্টিকেল থাকে, ন্যানো পার্টিকেলটা কিন্তু মোদিকেয়ারের পেস্টে সেটা রাউন্ড, সহজে বুঝতে পারছেন কোন রাউন্ড যদি পার্টিকেল হয়, সেটা যদি আমরা কোনো সারফেসের মধ্যে রাব করা হয়, তাহলে সেটা টুথ স্ট্রাকচারটাকে লস করে না। রাইট। বাইরের যে পেস্ট সমস্ত যেগুলো বাইরে ব্যবহার করছে, তাতে কিন্তু থাকে, যার ফলে সেটা কিন্তু দাঁতটাকে নষ্ট করে দিচ্ছে। এইসব কারণে এই জন্য আমাদের মোদিকেয়ারের পেস্টে যেটা রয়েছে স্পেশাল পলিশিং এজেন্ট বলা হয়। এইসব কারণে পেস্ট খুব গুরুত্বপূর্ণ, পেস্ট নির্বাচন করা, এবং তার সাথে একটা ব্রাশ 3 মাসের বেশি ইউজ না করা, বেশি দিন ব্যবহার করলে আমাদের কিন্তু সমস্যা। এবং মোদিকেয়ারের ব্রাশও আমি বলবো, কারণ প্রত্যেকটা এমন জায়গায় ব্রাশটা পৌঁছতে পারে যেখানে কিন্তু আমাদের নর্মাল যে বাজারজাত যে ব্রিসেলস বা গুলো সেগুলো কিন্তু, তো এইসব কারণে আমি বলবো যে মোদিকেয়ারের মানে প্রচন্ড রকম আমি ফিডব্যাক পেয়েছি বেস্ট। খুব সুন্দর আপনি বললেন যে একটা ব্রাশ লাস্টে বললেন 3 মাসের বেশি ব্যবহার করা উচিত না, এটা আমি নোট করে নিলাম। এবং আপনি বললেন যে কিভাবে বাইরের টুথপেস্ট গুলো আমাদের দাঁতের এনামেলকে নষ্ট করে এবং ক্যালসিয়ামের ঘাটতি বা এই ধরনের কিছু আমাদের নিউট্রিশনাল গ্যাপ আমাদের রুট স্ট্রাকচার গুলোকে আমাদেরকে নষ্ট করে। তো ম্যাডাম, এখান থেকে তো আপনি একটাই প্রশ্ন, আপনি কি আপনার পেশেন্টদের মোদিকেয়ারের টুথপেস্ট রেকমেন্ড করেন? একদমই 100%। এবং আপনারা শুনলে অবাক হবেন যে মোদিকেয়ারের যখন আমার প্রথম পরিচয় ঘটেছিল মোদিকেয়ারের সাথে, তখন কিন্তু আমি ক্যাজুয়ালি দিয়েছিলাম। আমি তখন অতটা রিয়েলাইজ করিনি একটা জিনিস পড়ে এক্সপেরিয়েন্স করা আর প্র্যাকটিক্যাল লাইফ এক্সপেরিয়েন্স গেইন করার মধ্যে কিন্তু হেল এন্ড হেভেন ডিফারেন্স রয়েছে। এই 3 বছরে মানে অসাধারণ। এক একজন পেশেন্ট আমার কাছে একবার যাকে দিয়েছি, আমার মনে নেই কাকে দিয়েছি, কবে দিয়েছি, তারা এসে কিন্তু পেস্টটা নিয়ে যায় এখনো পর্যন্ত। বাহ, অসাধারণ। ম্যাডাম, এবার যদি আমি আপনার সাবজেক্ট থেকে একটু বেরিয়ে এসে ডিরেক্টলি আপনাকে প্রশ্ন করি, যেমন ধরুন আপনার অনেক বড় ফ্যামিলি, সকাল বেলা থেকে রাত পর্যন্ত হোম মেকার, মানে আপনি ডাক্তার সঙ্গে আপনি হোম মেকার, অনেক বড় ফ্যামিলির তার রেসপন্সিবিলিটি আছে, মাঝখানে প্রিন্সও আপনাদের বাড়িতে নতুন অতিথি, তো আমি যতদূর জানি। তো সব মিলিয়ে আপনি কি করে মেনটেন করেন, নিজেকে কি করে মেনটেন করেন, এত এনার্জেটিক কি করে আপনি থাকেন? এখানে কোন একটি আমাদের এনার্জেটিক থাকতেই হবে। পুরুষকে ছোট করে বলছি না, কিন্তু মহিলাদের সর্বোপরি যতই বাইরের কাজ থাকুক না কেন, সর্বোপরি বাড়ির কাজটা থেকেই থাকে এবং সবার প্রতি দায়িত্ব কর্তব্যটা রাখতেই হয়, যে প্রফেশনাল হলেও। সেদিক দিয়েই বলবো যে মোদিকেয়ারের কিছু সাপ্লিমেন্ট আমি অসম্ভব রকমের উপকার, মানে আমি নিজে ফিল করেছি যে আমি সারাদিনের পর একটা ক্লান্তি চলে আসতো, অবসাদ চলে আসতো, সেটা কিন্তু এখন আমার আসে না। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে আমি মোদিকেয়ারের কিছু সাপ্লিমেন্ট খাই। আমি সবটা এখানে হয়তো স্কোপ এখানটায় টাইমের ব্যাপার আছে বা সেভাবে
হিউম্যান হেলথ জনিত আমি কিছু জিনিস বলছি যেটা একদমই গুরুত্বপূর্ণ, যেটা না খেলেই না। বলুন না প্লিজ। হ্যাঁ, সেটা প্রথমেই চলে আসছি আমি। মহিলাদের জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন ওকে কেয়ারে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই আছে। ওকে আগে ছিল এখন আলাদা করে দেওয়া হয়েছে, কারণ মহিলা এবং পুরুষদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া আলাদা বলে ঠিক আমাদের এটাকেও আলাদা করে দেওয়া হয়েছে, নেসেসিটি। ঠিক 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 এই মাল্টিভিটামিন উমেনটা যদি সকালবেলা আফটার ব্রেকফাস্ট আমরা একটা করে ইনটেক করি, তাহলে কিন্তু আমি মানে হল্প করে বলতে আপনারা সারা দিনের জন্য তন্দুরুস্ত থাকবেন, একটা অসম্ভব এনার্জি পাবেন। হুম, হুম, হুম। ইনটেক করি সেটা হচ্ছে আয়রন, আমাদের চেয়ারের আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। এই আয়রনের মানে আমার এমনিতেই আমি একটু অ্যানিমিক প্রথম থেকেই, এবং Okay. মহিলাদের ক্ষেত্রে দেখা হয় যে মহিলারা যেহেতু মাসের কয়েকটা দিন তাদের ক্ষেত্রে একটা ভাইটাল সময় যায়, হেভি একটা ব্লাড লসের ব্যাপার হুম, থাকে, সে হুম। কিন্তু ডেফিসিয়েন্সি মহিলাদের থাকে কম বেশি, এবং হুম। সেক্ষেত্রে আমাদের বাজারজাত যে আয়রন গুলো সেগুলো কিন্তু যে কম্পোজিশনে থাকে তাতে আমাদের বেশি দিন খেলে আমাদের কনস্টিপেশন হতে পারে। হুম। আমরা দীর্ঘদিন, এই প্রবলেমটা আমারও হতো, কিন্তু মোদি কেয়ারের আয়রন যবে থেকে আমি ইনটেক করছি, আমার কিন্তু দিনে আমি 2 বার করে খাই, এটা ডোজ আছে, কারো 2 বার 1 বারও খেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই আয়রন ডেফিসিয়েন্সি থেকে মুক্ত হবেন, এবং তার সাথে যেটা আপনার কোনো রকম আপনার কনস্টিপেশন বা এই জনিত কোনো সাইড এফেক্ট নেই। তো এটা বাহ, একটা বাহ। এবং ডেফিসিয়েন্সি না থাকলে স্বভাবতই আমরা মানে আমাদের এনার্জি থাকবে। নেক্সট আমি তো চলে, হ্যাঁ হ্যাঁ ম্যাম। নেক্সটে চলে আসছি ক্যালসিয়াম কমপ্লেক্স। তো মোদি কেয়ারের ক্যালসিয়াম কমপ্লেক্স লাজবাব, এই কারণেই বলবো আমি, ক্যালসিয়াম আমাদের দাঁত এবং হাড় দু ক্ষেত্রেই দরকার। তো হুম। ক্যালসিয়াম আমি আগে প্রেসক্রাইব করতাম, যে ক্যালসিয়াম গুলো বাজারজাত, এবং সেগুলো কিন্তু বেশি দিন একটা ক্যালসিয়াম দেয়া যেত না, 2 মাস 3 মাস গ্যাপ দেয়া হতো। হুম। এবং কারণও আছে ফর্মুলেশন, ওই ক্যালসিয়াম কার্বনেট যেটা আমি কার্বনেট। কিছুক্ষণ আগে ক্ষেত্রে বলছিলাম, ঠিক কারণ পেটের মধ্যেও আমাদের অ্যাসিড থাকে, সেই অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে এবং আমাদের অ্যাসিডিটিস হয়। ঠিক ঠিক সেই ঠিক ক্যালসিয়াম দিলে আমাদের অ্যান্টাসিড দিতে হবে, যেটারও একটা সাইড এফেক্ট আছে। তো এখন মোদি কেয়ারের ক্যালসিয়াম কি হয়েছে, আমাদের ফর্মুলেশনটা কার্বনেট না, এটা ফর্মুলেশনটা সাইট্রেট ম্যালেট। তার ফলে আমাদের কি হয়, আমরা বহু বছর ধরে যদি 2 বার করে ক্যালসিয়াম খেয়ে যাই মহিলারা, কোনো সাইড এফেক্ট নেই, আচ্ছা। নিশ্চিন্তে আপনাদের হাড় দাঁত তন্দুরুস্ত। অসাধারণ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে এত সুন্দর করে আপনি ডেন্টাল হেলথ এবং তার সঙ্গে হচ্ছে আপনি মহিলাদেরকে আপনি সুন্দরভাবে গাইড করলেন যে তারা কি করে প্রচুর প্রেশারকে নিয়েও চলতে পারে এবং নিজেকে সুস্থ রাখতে পারে মোদি কেয়ারের ওয়েলনেস প্রোডাক্ট নিয়ে। অসংখ্য ধন্যবাদ শ্রীপর্ণা ম্যাডাম, আপনি এত সুন্দরভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আপনারা অবশ্যই আপনারা শুনে নিলেন তিনজন আমাদের প্রফেশনাল ডাক্তার, তাদের কাছ থেকে যে তারা কিভাবে দেখছে বিষয়টা। আমি ভীষণ ভীত কোন একটি কারণের জন্য। সেই কারণটি হচ্ছে যেভাবে ভারতবর্ষে বেড়ে চলেছে মরোরোগ্য, ক্যান্সার ঘরে ঘরে এবং ডায়াবেটিক। তো এই ব্যাপারটাকে নিয়ে আমি দেখি আমাদের ডাক্তারবাবুরা কি ভাবছেন, এবং সেখান থেকে আমরা তাদের কাছ থেকে কিছু রেমেডি দিতে পারি কিনা। আমি ডেকে নিচ্ছি, আমি স্ক্রিনে আনছি আমাদের ডক্টর অনির্বাণ ঘোষকে। অনির্বাণ স্যার, আপনাকে স্বাগত এবং আপনাকে অভিনন্দন। আপনার এত সুন্দর ক্যারিয়ার গ্রাফ, আপনি প্রফেশনালি খুবই সাকসেসফুল একজন, এবং আজও ভালো লাগে যে আপনার শুধু আপনি নন, আপনার বাবা অর্থাৎ প্রয়াত ডক্টর অভয় ঘোষ, তিনি কিন্তু মোদি কেয়ারের ওয়েলনেস দিয়ে প্রচুর পেশেন্টের কল্যাণে এটা কাজে লাগে। ডাক্তারবাবু, আমি যদি স্ট্রেট, আমাদের কাছে সময় কমে এসেছে, তবু আমি স্ট্রেট যার জন্য আমি জিজ্ঞেস করতে চাইছি আপনাকে স্ট্রেট ওয়েতে, যে আপনি হয়তো শুনেছেন আমি যেটা বললাম, যে WHO যে তার ভবিষ্যৎবাণী, ঘরে ঘরে প্রত্যেকের একজন করে ডায়াবেটিক, এবং আগামী 2025 থেকে 30-এর মধ্যে ঘরে ঘরে একজনের ক্যান্সার। তো এই বিষয়টাকে নিয়ে তো সাধারণ মানুষ মারাত্মক ভীত, এবং এটাকে কোনোভাবেই পরাজয় করার কোনো রাস্তাই আমাদের কাছে যেন নেই। আমরা যেন হাত তুলে দিয়েছি সেই দিকে, যে না, আমাদের যা হবার হবে, আর কিছু করার নেই। তো এই বিষয় নিয়ে আপনি আপনার প্র্যাকটিসে বা আপনার অভিজ্ঞতায় আপনি কি ভাবছেন বা কি বলছেন? ঠিকই বললেন স্যার, যে
এখন WHO যে আমাদেরকে তথ্যটা দিয়েছে, প্রত্যেক ঘরে ঘরে এবং প্রতি 10 জনের মধ্যে একজনের ডায়াবেটিক বলুন কিংবা ক্যান্সার বলুন, এই রোগটিকে কিন্তু আমরা দেখতে পাবো এবং পাচ্ছি। বর্তমানে দাঁড়িয়ে এমন আপনার পরিচিতির মধ্যে নেই, এখানে যে দর্শক বন্ধুরা আছে যার পরিবারে ডায়াবেটিক রোগটি ঢোকেনি, সুগার নামক রোগটি ঢোকেনি। অতএব এটা নিয়ে একদমই মানুষ যে সচেতন নয় তা কিন্তু নয়, মানুষ সচেতন। তা সত্ত্বেও কিন্তু আমরা কোথাও একটা গিয়ে আয়ুর্বেদটাকে আপ্যায়ন করতে চাই না। ঠিক, যেটা আমাদের স্রষ্টা, আমরা সেটাকে একদমই আপ্যায়ন করতে চাই। ঠিক। সেখানেই দাঁড়িয়ে আমার বলার বিষয় যে যদি মনে হয় যে আমি আমার পরিবার সুরক্ষিত রাখবো সুগার নামক কি বলবো দুরারোগ্য রোগ থেকে, কিংবা ক্যান্সার নামক দুরারোগ্য রোগ থেকে, দেখুন কথায় তো আছে একটা যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমরা প্রত্যেকেই জানি যে আমরা হেলমেট ব্যবহার করি বিকজ অফ আমাদের মাথাটা যাতে সুরক্ষিত থাকে। তার জন্যই আমি বলবো যে সুগার নিয়ে যদি বলি, ডায়াবেটিক নিয়ে বলি, আমাদের মোদি কেয়ারে একটা অভ্যর্থ, একটি নয় দুটি অভ্যর্থ সাপ্লিমেন্ট আমাদের কাছে আছে আমাদের হাতে। সেটা হচ্ছে এক হচ্ছে করেলা জামুন জুস। আপনারা বলছেন করলা এবং জাম এ তো আমরা ঘরের জিনিস পাই। প্রথমেই রাজস্বীদা বলে গেলেন যে কি প্রসেসে ফুড তৈরি হচ্ছে, কি প্রসেসে মাছ চাষ হচ্ছে, কোন প্রসেসের মধ্যে দিয়ে আপনারা যদি একটু মাঠে ঘাটে যান তাহলেই দেখতে পাবেন। সেইখানেই দাঁড়িয়ে আমাদের ওয়েল রেঞ্জের দুটো অসাধারণ সাপ্লিমেন্ট, সেটা হচ্ছে ওয়েল করেলা জামুন জুস এবং গ্লুকো হেলথ। করেলা জামুন জুস এবং গ্লুকো হেলথ এই দুটোর সংমিশ্রণে যে কাজটা হচ্ছে, এক, আমার সুগার যদি হয়েও থাকে সেক্ষেত্রে আমার সুগারকে বাড়তে দিচ্ছে না, একটা নর্মাল রেঞ্জের মধ্যে সেটাকে বেঁধে রাখছে। ভেরি গুড। দুই, আমার ইনকেস সুগার নেই তাহলে কি আমি খেতে পারবো, এটা একটা মানুষের মনে প্রশ্ন আসে। সেখানে দাঁড়িয়ে আমি বলবো অবশ্যই খেতে পারবেন। হ্যাঁ, ডোজটা মেনটেন রাখতে হবে। যদি আমরা প্রপার একটা নর্মাল ডোজ মেনটেন রাখি সেক্ষেত্রে সুগার এই দুরারোগ্য রোগটাই আমাদের পরিবারের মধ্যে ঢুকতে একটা বাধা হয়ে দাঁড়াবে। এরপরে যদি আমি আসি ক্যান্সার, দেখুন ক্যান্সার নামটাই একটা আতঙ্ক। ক্যান্সার নাম শুনলেই মানুষের মনে একটা ভীতি চলে আসে প্রত্যেক, এবং প্রতি 10 জনের মধ্যে 10 থেকে 15 জনের মধ্যে ওয়ের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাবো ইভেন আমার পরিবারে দুটো ডাক্তার, আমার বাবা এবং আমি, তার সত্ত্বেও কিন্তু আমার পরিবারই একটা ক্যান্সার পেশেন্ট। কোনো পরিবারই যে এখান থেকে বঞ্চিত হবে কিংবা বঞ্চিত হবে না এটা বলা যায় না। মেডিক্লেম আমরা আমাদের হেলথের মানে কবচ হিসেবে আমরা করে রাখি, ঠিক, রক্ষা কবচ হিসেবে। সেই মেডিক্লেমই হচ্ছে আমাদের কাছে এই সাপ্লিমেন্ট কিংবা আয়ুর্বেদ বলা যেতে পারে। রাইট রাইট। সেখানে দাঁড়িয়ে ক্যান্সারকে প্রতিরোধ কিংবা ক্যান্সার সেলকে যদি আমি দমন করতে চাই, সেখানে দাঁড়িয়েও আমাদের মোদি কেয়ারে কিন্তু অভ্যর্থ বেশ কিছু রেঞ্জ আছে। আমি একটুখানি দেখাতে বলবো স্ক্রিনে। আমাদের ননি, আপনারা অনেকেই শুনেছেন ননি নামক একটি ফল পাওয়া যায়। আমাদের 3-4টি সাপ্লিমেন্ট আছে যার মধ্যে ননি একটা, এবং ননি গোল্ড এবং প্লেন ননি ট্যাবলেট। এটা তিনটের ভ্যারাইটি আমি একটুখানি ডিফাইন করে তাহলে বুঝতে পারবেন। ননি হচ্ছে প্লেন ননি ফল দিয়ে যেটা ননি তৈরি হচ্ছে সেটাই ননি ট্যাবলেটে আছে, এবং ননি জুস যেটা সেটাতে কিন্তু ননির সাথে কুকুম মেশানো আছে, তাতে কিন্তু ক্যান্সার সেল তৈরি হতে দেয় না। ইভেন যিনি ক্যান্সার পেশেন্ট সেখানেও দাঁড়িয়ে কিন্তু তার সেল আর বাড়তে দেয় না। এবং তারই সাথে নতুন যোজনা এসছে আমাদের যে ননি গোল্ড, এবং তার সাথে আমাদের হুকুম প্লাস শঙ্খবর্ষ দিয়ে ননি গোল্ডটাকে তৈরি হচ্ছে। এর একটা অসাধারণ কাজ কি বলুন তো, এর একটা অসাধারণ কাজ হচ্ছে আমাদের যে কোনো রোগ, আমি শুধু ক্যান্সার নিয়ে বলছি বলে যেহেতু ওখানে শঙ্খবর্ষ চলে আসছে, যে কোনো রোগকেই কিন্তু বাড়তে দিচ্ছে না, যে কোনো রোগ। ইভেন আমি এর সাথে প্রত্যেককে আমি বলবো ইন্টালেক্টিভ, বিকজ অফ ইন্টালেক্টের একটা মারাত্মক কাজ। ইন্টালেক্টের কাজটা কিরকম, যে কোনো রোগ বলুন কিংবা যে কোনো মেডিসিন বলুন কিংবা যে কোনো সাপ্লিমেন্ট বলুন কিংবা যে কোনো ফুড নিউট্রিশন বলুন, আপনি যে খাদ্যটা খাচ্ছেন সেখান থেকেও বলুন, যতটা নিউট্রিশন আপনার শরীরে গিয়ে কার্যকারিতা হওয়া উচিত
এই সাপ্লিমেন্ট গুলো কিন্তু সেই কার্যকারিতাটা করে। ওকে, প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই সাপ্লিমেন্ট গুলোকে আপ্যায়ন করে। অসাধারণ অসাধারণ। অসংখ্য ধন্যবাদ ডক্টর অনির্বাণ ঘোষ, আপনার এই ব্যস্ত সময় থেকে আপনি যে আমাদের জন্য এই সময়টা দিয়েছেন। অসাধারণ ননি নিয়ে বললেন, এবং ননি আপনাদেরকে এটাও বলতে পারি যে ননি কিন্তু আমাদেরকে ইয়াং রাখে, এটুকু আমি জানি। এবং আমি জানি অনেক সেলিব্রিটিরা তারা স্টেটমেন্ট দিয়েছে, তারা নাকি তাদের এই সৌন্দর্যের বা তাদের এই ইয়াং তরতাজা থাকার মেন কারণ হচ্ছে ননি। একজন প্রশ্ন করেছেন যে ডাক্তাররা কিন্তু বারণ করছে এইসব সাপ্লিমেন্ট খেতে। না, এটা ভুল কথা। কিছু ডাক্তার বারণ করছে, সব ডাক্তার নয়। যে ডাক্তার মানব কল্যাণে সেবা করছে তারা বলছে না, যে ডাক্তার নিজের কল্যাণে সেবা করছে তারা বলতে পারে। আপনারা দেখতে পারবেন যে আমাদের ভারতবর্ষের অনেক বড় বড় যারা মেডিকেল যারা ইউনিট বা সেন্টার, তারা কিন্তু আজকে সাপ্লিমেন্টকে প্রমোট, তার মধ্যে অ্যাপোলো একটা নাম। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা ডিপেন্ড করছে, যদি কোনো ডাক্তার এটা বলে অবশ্যই আপনি আরেকটা ডাক্তারের আপনি তার সাথে কনসাল্ট করবেন। তো এবার আমি একদমই ডাক্তার বাবুদের থেকে সরে একজন এমন পার্সোনালিটিকে ডাকছি যাকে পার্সোনালি খুব ভালো জানি। উনি মোদি কেয়ারে খুব ভীষণ সাকসেসফুলি মোদি কেয়ার বিজনেস করছে, এবং উনি আমাদের দক্ষিণ কলকাতায় প্রচুর মানুষকে উনি সেবা প্রদান করে। খুব স্বনামধন্য একজন ফিজিওথেরাপিস্ট। তো আমি তাকে ইনভাইট করছি অন স্ক্রিন, মিস্টার মনোজ সর্দার। মনোজ স্যার, ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। গুড ইভিনিং, থ্যাংক ইউ। আমি একটাই কথা যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি, যে আপনি তো এত মানুষকে পরিষেবা দেন এবং এত বছরের আপনার কেরিয়ার, আপনি খুব সফল ভাবে আপনি আপনার এবং খুব বড় বড় রিনাউন্ড, আমি শুনেছি সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা নাকি, এবং আপনি শুধু দেশে নয়, আমি যতদূর জানি আপনি বিদেশেও আপনি আপনার ক্লায়েন্টকে পরিষেবা দিতে চান, এই লেভেলের আপনি কাজ করেন। আমার আপনাকে প্রশ্ন, এমন কি কি আছে যেখানে বা এতদিন ছিল যেখানে একটা ক্লায়েন্টের কাছে আপনি অসহায়, তার প্রশ্নের কাছে আপনি অসহায় ছিলেন, কিছু বলার ছিল না, আর আজকে আপনি সেই জিনিসটা পেয়েছেন যেটা আপনাকে কনফিডেন্স দিয়েছে, এইটা আপনার কাছে শুনতে চাইছি। একটা খুব দারুণ কোশ্চেন। মানে আমার এটা সবার কাছে বলার ছিল যে আমি যেটা উনি বললেন, একটু বাড়িয়ে বাড়িয়ে অনেক বলে দিলেন, যাই হোক। তো যেটা আমি আসছি যেটা হচ্ছে সিম্পল বলি, লোকের মধ্যে একটা ধারণা আছে, এখন আমি যে সার্কেলে পেশেন্ট দেখি, তো তারা কিন্তু এটা নয় তারা হেলথ কনসিয়াস নয়, তারা কিন্তু হেলথ কনসিয়াস। তারা বিভিন্ন ভাবে নিজেদের ফিট রাখার জন্য, আচ্ছা জিম, সেটা আবার অনেক রয়েছে ফ্যাশন হয়ে গেছে জিম যাওয়াটা, কিন্তু জিম যায়, জিম যোগা বিভিন্ন রকম ফর্মের তারা প্র্যাকটিস করছে। কিন্তু একটা জিনিস আমি আমার কেরিয়ারে দেখেছি, যে ধরুন আমি কিছু কিছু কেস নিয়ে আপনাদের বললে আপনাদের খুব সুবিধা হবে। ধরুন আমার একটা পেশেন্ট যে 24 ইয়ার্স ওল্ড, আচ্ছা সে একটা স্টুডেন্ট, আচ্ছা তার যে লাইফস্টাইলের কথা একটু যদি বলি, সে অনেক লেট নাইট করে শুতে যায়, আবার লেট রাইজারও। আচ্ছা তার যদি অ্যাক্টিভিটি যদি বলি, সে বেডে বসে কিংবা ঘরের মধ্যে বসে ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব বা মোবাইলে বেশিক্ষণ সময় কাটাচ্ছে। তো এরকম একটি পেশেন্ট আমার কাছে আসে এবং সে বলে আমার নেক এতটা স্টিফ, এত পেন এবং হোল বডি আমার পেন, এবং আমি উঠছি পরে কাজে কোনো এনার্জি পাচ্ছি না, সারা দিন আমার লেথার্জি। আমি তাকে কোশ্চেন করলাম ঘুম হয়েছে? হ্যাঁ ঘুমিয়েছি তো আমি খুব ভালো। আচ্ছা তারপরে বলছে আমার হাতটা কেমন শিরশির করছে, ঝিনঝিন করছে। তো আমি দেখলাম যে আমি তাকে থেরাপি দিলাম, তাতে সে কিন্তু একটু রিলিফও পাচ্ছে, কিন্তু সেটা আবার ব্যাক করছে। তার মনে there is something wrong, যে আমি বাইরে থেকে যে থেরাপিটা দিচ্ছি তার ইন্টারনালি কিছু ডেফিসিট আছে। আমরা সবাই জানি যে একটা হিউম্যান বডি মানে সেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন আর ফাইবার, জল। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি ঠিক ওয়েল ব্যালেন্স হয় তাহলে কিন্তু একটা লোক ঠিক থাকে। তো আমি যখন এটা দেখলাম যে তার কোনো সান এক্সপোজারই নেই, হ্যাঁ, তার মানে ফার্স্ট হলো ভিটামিন ডি ডেফিসিট আছে। তো আমি ওকে ভিটামিন ডি দিলাম এবং তার সাথে মাল্টিভিটামিন দিলাম। এতে কি হলো, সে খুব তাড়াতাড়ি রিকভার করে গেল। কারণটা আপনাদের একটু বলি, কেন আমি ভিটামিন ডি, কেন মাল্টিভিটামিন। দেখুন ভিটামিন ডি
যে শুধু একটা মিনারেল তা নয়, তার ফাংশনটা কিন্তু একটা ব্যাপক। এই যে আমাদের ক্যালসিয়াম বলুন বা ফসফরাস বলুন, যেটা আমাদের বোনটাকে স্ট্রং করে, এই ভিটামিন ডি আছে বলেই সে কিন্তু বোনটার মধ্যে ঠিকভাবে প্রবেশ করতে পারে। ওর একটা কমপ্লেন কি ছিল, আমার প্রচন্ড লেথার্জিক লাগে। দেখুন, একটা লোক সারা রাত খুব ভালো ঘুমিয়েছে, কিন্তু তারপরেও সারাদিন ঘুম ঘুম আসছে, তার মানে ডেফিনেটলি তার আয়রনের ডেফিসিট আছে। রাইট। এই যে বলছে যে আমার হাতটা সাথে জিনজিন করছে, সিস্টেমে আছে, তার মানে তার মানে ভিটামিন বি কমপ্লেক্সের ডেফিসিট আছে। আমি এগুলো এই কারণে একটা আপনাদের আইডিয়া দিচ্ছি। তারপর ধরুন, এই যে ক্যালসিয়াম যেমন হাতে পায়ের মাসেল ব্যথা, তার সাথে দেখুন আমাদের প্রায় সময় প্যাজম হচ্ছে, মাসেল প্যাজম টাইটনেস, তার মানে তার ক্যালসিয়াম ডেফিসিট আছে। তেমনি কোমরে ব্যথা, তার সাথে যদি আপনার উইকনেসও থাকে, তার মানে আপনার পটাশিয়ামেরও ডেফিসিট আছে। তো আমি এটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আমি যখন দুটো জিনিসকে যখন কম্বাইনলি কাউকে আমি ঠিকভাবে পরিষেবা দিতে পারছি, তার রেজাল্ট কিন্তু খুব ভালো। আমি আরেকটা কেসের আপনাদের উদাহরণ দিই, যেটা আমার অ্যাকচুয়ালি মোদি কেয়ারকে ভালোবাসতে শিখিয়ে দিয়েছে, আমার প্রচন্ড ভাবে কনফিডেন্স গ্রো করেছে। একটি পেশেন্ট, যে পেশেন্টটার একটা অ্যাক্সিডেন্টে তার বোথ হিপ রিপ্লেস করতে হয়, তার এবং যে নেলিংটা দেওয়া হয়েছিল সেটা ডিফেক্টিভ ছিল, যেটা থেকে একটা জিনিস তার ব্লাডে সিক্রেশন হচ্ছিল এবং তার জন্য তার হোল সিস্টেমটা ডিস্টার্ব ছিল। এবং সেই লোক অ্যাঙ্কাইলোসিস স্পন্ডালাইসিস হয়ে যায়, মানে স্টিপ, আপনারা জানেন বাম্বু স্পাইন হয়ে যাওয়া। তো সেই লোকটির লাইফ একদম বলতে পারেন হেল হয়ে গেছিল। পরিস্থিতি এরকম যে সে সুইসাইডও করতে গেছিল। তো তাকে যখন আমি থেরাপি দিচ্ছি, আমি দেখছি কিছুটা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু আবার ব্যাক। তার অফিস, যে প্রচন্ড কর্মক্ষম একজন লোক, সে চায় প্রতিদিন অফিস যেতে, কিন্তু সে সপ্তাহে হার্ডলি একবার থেকে দুবার যেতে পারে, তাও তার একতলাতে থাকে, তার নামাতে দুজনকে লাগতো। সেই লোকটির যখন এই টোটাল দেখছি সিস্টেমিক ডিস্টার্ব, আচ্ছা সে খেতে পাচ্ছে না কারণ তার প্রচন্ড অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে। তো আমি তখন ওনাকে যে জিনিসগুলো প্রোভাইড করলাম, যেমন আমি তাকে অমৃত শক্তি দিলাম। তার হলো অ্যাসিডিটি এবং ডাইজেস্টিভ সিস্টেমটা ধীরে ধীরে ঠিক হতে লাগলো। আচ্ছা, আমি ক্যালসিয়ামের ভিতরে যাচ্ছি না, কিন্তু তাকে ক্যালসিয়াম দিলাম, ভিটামিন ডি দিলাম, D3 দিলাম, তার সাথে আরেকটি জিনিস যেটা দিলাম সেটা হচ্ছে ক্রিল অয়েল দিলাম। ক্রিল অয়েল আমি এক কথায় যদি বলি কি করে, যেমন আমরা আমাদের কাজ বা এনার্জি পাওয়ার জন্য খাবার খাই, তো খেতে হয় আমাদের, তেমনি আমাদের বডির প্রতিটি সেল তারা যে ঠিকভাবে কাজ করবে তার জন্য কিন্তু ক্রিল অয়েল, ওমেগা 3, সেটা ভীষণ আরে তার সিস্টেমিকটা ধীরে ধীরে ঠিক হচ্ছে, সিস্টেমিক যে চেঞ্জ যেটা বিগড়ে গেছিল সেটা ধীরে ধীরে ঠিক হচ্ছে, এবং তার যে ক্যালসিয়াম সেটা ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে, ভিটামিন ডি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট হচ্ছে। এবং সেই লোকটি, আপনারা বিশ্বাস করবেন না, এই লোকটি কিন্তু এখন 5 তলা মানে বিল্ডিং, ওনার অফিসটা যেটা আছে, উনি সিঁড়ি দিয়ে ওঠেন নামেন। বর্তমানে আমার সাথে সেভাবে রোজ দেখাও হয় না, কারণ উনি ঠিক হয়ে গেছেন, আমার সাথে আর যোগাযোগ নেই। তো উনি আমার পাওনা যেটা, যে মোদি কেয়ারের অফিস গড়িয়াহাটে নিজে এসছেন, এসে সবাইকে বলছেন মোদি কেয়ার সম্বন্ধে, এবং ওনার বাড়িতে একজন রিনাউন্ড বিজনেসম্যান, ওনার বাড়িতে কিন্তু অনেক বড় বড় ডক্টররাও যান, কিন্তু মোদি কেয়ার অফিসে এসে বলেছে আমার লাইফে একজনই ডাক্তার, ডক্টর মনোজ পাশা। মানে 200। আপনাদের খুব ছোট্ট বিষয় যেটা আমার এক্সপিরিয়েন্স, সেটা আমি শেয়ার করে দিই। যেমন আর্থ্রাইটিস পেশেন্ট তো সব ঘরে ঘরে, তো এক্ষেত্রে আমরা যেমন দিচ্ছি ক্যালসিয়াম, গ্লুকোজামাইন, ভিটামিন D3, এবং আরো যেহেতু লং টার্ম ক্রনিক, তো তার সাথে টার্মারিক ইউজ করলে আরো বেটার রেজাল্ট। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এরকম প্রচুর পেশেন্ট আমরা দেখবেন আপনার বাড়ি আছে, যার সকাল শুরু একটা অ্যান্টাসিড। এই যে লং টার্ম অ্যান্টাসিড, এটা কিন্তু অস্টিওপোরোসিসের একটা বড় কারণ, আমাদের হার্টটাকে দুর্বল করে দেয়। তো আমি যখন পেশেন্টকে দেখছি তারা এরকম লং টার্ম অ্যান্টাসিড নিয়ে আসছে, আমি সেটাকে কনভার্ট করে জাস্ট আমাদের সুন্দর একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে অমৃত শক্তি দিয়ে দিই। আমাদের ক্যালসিয়াম আমি দেখলাম খুব বেটার রেজাল্ট। একদম 82 বছরেরও পেশেন্টও সে কিন্তু এখন
ফ্রি, রোজ ঢাকুরিয়া লেকে হাঁটতে যাচ্ছে। থ্যাংক ইউ মনোজ স্যার। আমরা আপনার কাছ থেকে আজকে অনেক কিছু জানলাম এবং আজকে আপনার এই অনুভূতিটা আমাদের ভীষণ ভালো লাগছে যে আপনার একজন পেশেন্ট আপনার সাথে আর দেখা হচ্ছে না, কিন্তু আপনি ভালো আছেন, কারণ সে বলেছে আমার জীবনে একজনই ডাক্তার, ডক্টর মনোজ সর্দার। অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ। আপনি আজকে অনেক কিছু সাজেশন দিলেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের কাছে সময় একদম নেই, কিন্তু আমি এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি, আপনারা তার সঙ্গে পরিচয় হলে ভীষণ ভালো লাগবে। যদিও আমরা 2 মিনিটের মধ্যে তার কাছ থেকে স্টেটমেন্ট নেবো একটা, যেটা আপনাদের ভীষণ কাজে লাগবে। উনি হয়তো মোদি কেয়ারের সঙ্গে সরাসরি যুক্ত নন, উনি আমার বন্ধু। উনি একটি সরকারি হসপিটালে আপনার এবং সেই সরকারি স্বনামধন্য সরকারি হসপিটাল, সেই হসপিটালের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের ইনচার্জ। আমি ইনভাইট করছি অন স্ক্রিন মিস্টার অমিতাভ মন্ডল। অমিতাভ স্যার, ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। গুড ইভিনিং, কেমন আছেন? ভালো আছি। আমাদের সময়টা এত কমে গেছে, আমি আপনার কাছ থেকে একটু বেশি করে শুনতে চাইবো, সেই জায়গাটা আমরা অপরচুনিটি মিস করছি। অবশ্যই আরেকদিন আমি আপনার কাছ থেকে সময় পাবো। অমিতাভ স্যার, একটাই কথা জিজ্ঞেস করি যে এখন কি দিনে দিনে কি আপনার যে ডিপার্টমেন্টে পেশেন্ট কি কমছে না পেশেন্ট প্রচুর আসছে, বাড়ছে, কোনটা লক্ষ্য করা যাচ্ছে? ইদানিং যেটা হচ্ছে না, আফটার কোভিড এরপরে আমাদের ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে পেশেন্ট বেড়ে যাচ্ছে, প্রচুর। ওকে, মানে কি ধরনের পেশেন্ট আপনি লক্ষ্য করছেন যে এখন বেশি আসছে না, মানে আপনাকে ডিল করতে হচ্ছে? যেহেতু আমরা একটা হসপিটালে বিলং করি, প্রায় 700-800 বেডের হসপিটাল, তো সেখানে ম্যাক্সিমাম পেশেন্ট সর্দি কাশি তো এটা তো লেগেই আছে। তার সঙ্গে আমার ডিপার্টমেন্টে যেগুলো আছে, যে পেশেন্ট গুলো বেশি আসে, জয়েন্ট পেন, হাঁটু পেন, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাসেল পেন, নিউরোলজিক্যাল পেন, এইগুলোরও প্রচুর পেশেন্ট আসছে। তারপরেও একটা যেটা অটোইমিউন ডিজিজটাও খুব বেড়ে গেছে ইদানিং, যেটা বলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস, সেরেব্রোনেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, বা বাচ্চাদের একটা হয় রাইটার ডিজিজ। এটাও এখন খুব বেড়ে গেছে, মানে খুব দেখা যাচ্ছে। ওকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো যেহেতু মোদি কেয়ারের প্রোডাক্ট বহুদিন ধরে নিজে ব্যবহার করছেন, একটা সময় আপনার বাবাকে আপনি প্রোডাক্ট গুলো ব্যবহার করেছেন এবং আপনি আমাকে বলতেন যে বাবাকে বহুদিন আগে আপনি একদিন দুঃখ করে এবং আবেগের সঙ্গে বলেছেন সেটাও, যে বাবাকে হয়তো এতদিন আমি রেখে দিতে পারতাম না যদি মোদি কেয়ারের এই ওয়েলনেস প্রোডাক্ট না থাকতো। তো আপনি যেভাবে স্যাটিসফাই, আপনি কি আপনার পেশেন্টদের মোদি কেয়ারের প্রোডাক্ট, মানে আপনার চেয়ারে বসে বা যেভাবেই হোক না কেন পার্সোনাল লেভেলের প্র্যাকটিসে মোদি কেয়ারের প্রোডাক্ট প্রমোট করেন বা বলেন তাদের সেবার জন্য? আই থিঙ্ক আপনি শুনতে পেরেছেন আমি যেটা বললাম? আপনি কি আপনার পেশেন্টদের মোদি কেয়ারের প্রোডাক্ট সম্বন্ধে বলেন? আর বললে কোন প্রোডাক্ট গুলোকে নিয়ে আপনি বলেন? হ্যাঁ, আমি সব থেকে ভালো যেটা বলছিলেন, আমার বাবা প্রায় 5 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সত্যি কথা বলতে কি ননি আর এবং আমাদের যে প্রোডাক্টটা আপনার মোদি কেয়ারের আপনার অল প্ল্যান্ট প্রোটিন, এটা খুব ভালো কাজে দিয়েছে। আর নিজে তো দেখুন, আমাদের সকালে হসপিটালে ঢুকতে হয়, রাত্রে বেরোতে হয়, সানলাইটের এক্সপোজারটা খুব কম থাকে। যেহেতু সানলাইটের এক্সপোজারটা কম থাকে, আমাদের দেখতাম যে দুপুর বেলার দিকে অনেক সময় লিথার্জি লাগতো। তারপরে ল্যাবে গিয়ে টেস্ট করলাম, দেখি ভিটামিন D3 ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে। আমি তো অ্যালোপ্যাথির যেটা আমি তখন আর ব্যবহার করা বন্ধ করে দিলাম, যেটা প্রাইস 60 ডে যেটা দেওয়া হয়। আমি কি করলাম, আমাদের আয়ুর্বেদের ডাক্তারকে বললাম যে কি খাওয়া যায়, আপনি আয়ুর্বেদটা ব্যবহার করতে পারেন। তখন আমি ভিটামিন D3টা আমাদের মোদি কেয়ারের, সেটা আমি নিজে নেওয়া শুরু করলাম। এবং আপনি বিশ্বাস করবেন না যে আমার যেহেতু অ্যালোপ্যাথি মেডিসিনটা সপ্তাহে একটা করে নিতে হয়, আর এই সাপ্লিমেন্টটা আমি এভরিডে নিতাম। আমার 7 দিনের মধ্যে সেই লিথার্জিটা পুরো চলে যায়। এখন রাত পর্যন্ত আমি কোনো অসুবিধা হয় না। আরেকটা হয়, এটা আমি খুব উপকার পেয়েছি নিজের লাইফে। আরেকটা আপনি কোশ্চেন জিজ্ঞাসা করলেন যে কোনগুলো আপনি পেশেন্টকে আপনি রেকমেন্ড করবেন, বা এই যে ধরনের প্রবলেম গুলো নিয়ে আপনার হসপিটালে, আপনি বলেই ফেলি আপনি সাগর দত্ত হসপিটালে রয়েছেন এবং সেখানে ওখানে আপনার প্রচুর পেশেন্টকে আমরা নিজেরাও জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কোন কোন জিনিসগুলো মোদি কেয়ারের আছে যেগুলোকে আপনি রেকমেন্ড
করতে চাইবেন পেশেন্টকে, বা সবাইকে বলতেই চাইবেন যে এগুলোকে আপনি ট্রাই করে আপনি দেখুন আগে, তারপরে আপনি আমাদের কাছে আসুন? হ্যাঁ, আমি আনমিউট করে দিয়েছি। হ্যাঁ, একদম একদম। এখন আমি পেশেন্টকেও বলছি, যেমন দেখুন, আপনি নো ডাউট তাকে বলবেন যে ভিটামিন D3, আমি বলি ভিটামিন D3, এবং অনেক পেশেন্টরা এখন নেয় ভিটামিন D3। এর সঙ্গে হচ্ছিল জয়েন্ট পেন যদি থাকে, তখন আমাদের খুব ভালো মুদিকেরে একটা ভালো পেন অয়েল পাওয়া যায়, সেই পেন অয়েলটা আমি প্রেফার করি। এবং আরেকটা যেটা দরকার, যেটা নিউরোলজিক্যাল যে পেন গুলো হয়, মানে রেডিয়েটিং পেন, হাত ঝিনঝিন করা, কিছু জিনিস পুড়লে হাত ঝিনঝিন করে, তো সেই পেশেন্টকে আপনি নিঃসন্দেহে ভিটামিন B12 এবং আপনি তার সঙ্গে দিতে পারেন ইন্টেলেক্ট, এটা অনেক ভালো কাজ হয়। আপনার, আমি নিজে এটা এখন আমার হসপিটাল ফিল্ডে এবং আমার নিজের প্র্যাকটিস ফিল্ডে এখন আমি মোদি কেয়ারকে সঙ্গে নিয়ে আমি কিছু কিছু দেওয়া শুরু করেছি। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ মিস্টার অমিতাভ মন্ডল, আপনি আমাদেরকে এত সুন্দর সময় দিয়েছেন, এবং আজকের ডেটে দাঁড়িয়ে আপনি নিজে বললেন যে আপনার কাছে কি ধরনের পেশেন্ট আসে, এবং সেই পেশেন্টদেরও আপনি মোদি কেয়ারের ওয়েলনেস প্রোডাক্ট দেন। এবং যদি এই ওয়েলনেস প্রোডাক্ট গুলো যদি পেশেন্টরা যদি এটা ব্যবহার করে, তাহলে হয়তো হসপিটালের উপরে যে প্রেশার, বিশেষ করে সরকারি হসপিটালে, সেগুলো অনেকটা কমে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি এত সুন্দর সময় দেওয়ার জন্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের সেশন একদম শেষ, কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম আমি আবার সেখানে যেতে চাইছি। ডক্টর রাজু সিকে আপনার মনে আছে, আমি ওনাকে বলেছিলাম যে ওনাকে আরেকবার চাই, যে এমন আমরা বাদ দিলাম, যে জিনিসটা আমাদেরকে নিয়ে মাথায় নিয়ে কিন্তু আমাদের চলা উচিত এই মুহূর্তে, কারণ আমাদের কিন্তু অ্যালার্মিং আওয়ারে আমরা রয়েছি। তো আমি ডেকে নিচ্ছি আরেকবার জাস্ট 2 মিনিটের জন্য ডক্টর রাজু সিকে। স্যার, কোন এমন একটা জিনিস আমাদের মধ্যে আলোচনা করার অত্যন্ত প্রয়োজন, যেটা খুব অ্যালার্মিং একটা থ্রেটিং পজিশনে আমরা কিন্তু রয়েছি, সেই জায়গাটাকে আপনি যদি একটু আলোচনা করেন। থ্যাংক ইউ। তিনটে, দেখুন আপনি একটার কথা বললেন, আমি তিনটে না বলে পারবো না। তার কারণ হচ্ছে তিনটে জিনিসই আমাদের কাছে এখন মোস্ট একটা থ্রেটনিং। অলরেডি আপনি ক্যান্সারকে কভার করেছেন, ক্যান্সার বাদ দিয়ে আমি বলছি। প্রথম যেটা বলবো, হসপিটালে যারা হসপিটালের সাথে যুক্ত বা বিভিন্নভাবে হসপিটালের সাথে তারা হসপিটালের যাতায়াত আছে, তারা যদি কার্ডিওলজি বিভাগে যায়, সেখানে দেখবে যে কেউ যদি 10-15 বছর আগে গিয়েছে, সেখানে অ্যাবভ 50 মানুষের ভিড় বেশি হতো, এবং যারা মানে অ্যাডমিটেড রয়েছে সেটাও কিন্তু 55 অ্যাবভ। whereas আজকের দিনে আপনি যদি যান, আপনি দেখবেন এই অ্যাভারেজটা 15 বছর নেমে গেছে, 40 অ্যারাউন্ডে চলে এসছে। এবং আপনি দেখতে পাবেন অন্তত 2-3 জন আছে যাদের বয়স হয়তো 30 থেকে 35-এর মধ্যে। আমরা অবহেলা করছি আমাদের হার্টকে, অবহেলা করছি নিজেরা নয়, অবহেলা করছে আমাদের পারিপার্শ্বিক অবস্থা। এই অবস্থাই দায়ী। আর হার্ট যেটা জন্মেরও 1 বছর আগের থেকে কম বেশি তার কাজ শুরু করেছে, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু সব থেকে বেশি আমাদের। হার্টের জন্য আমি বলবো, একদম আপনারা দ্বিমত না করে, প্রত্যেকের কোনো প্রবলেম থাক বা না থাক, কার্ডিওঅ্যাক্টিভ গার্লিক পার্ল ফ্রিল অয়েল, এই 3টে জিনিস রেগুলার বেসিস চালিয়ে যান। 6 মাস বাদে আপনি 1 মাস 2 মাস গ্যাপ দিতে পারেন, আবার 6 মাস চালালেন। আপনারা কন্টিনিউ সারা জীবন ধরে এটাকে নিজের মধ্যে নিয়ে নিন, অন্তত পক্ষে আপনাদের চান্সেস কিন্তু 70% রিডিউস হয়ে যাবে। নেক্সট থ্রেটনিং যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের লিভার। ভারতবর্ষে প্রত্যেকটা মানুষকে যদি USG করা যায়, দেখা যাবে তার 90% মানুষের গ্রেড 1 অন্তত ফ্যাটি লিভার আছেই, কারোর গ্রেড 2, কারোর ক্ষেত্রে গ্রেড 3। প্রবলেমটা বুঝতে পারে গ্রেড 3 তে গেলে হয়তো, কিন্তু নর্মালি গ্রেড 1 ফ্যাটি লিভার কিন্তু সবার আছে। এই লিভার যার জন্য আমাদের অনেক কিছু প্রবলেম দায়ী,
লিভার ঠিক না থাকলে বহু কিছু প্রবলেম আছে, অত সময় নেই। আমি শুধু বলবো আমাদের এতদিন ছিল না, এখন নতুন এসছে লিভার রিগেন যেটা সাপ্লিমেন্ট লঞ্চ করেছে, সেটাকে আপনারা রেগুলার বেসিস নিন, অ্যাটলিস্ট 3 মাস নিয়ে। তারপরে যাদের কোনো প্রবলেম নেই তাদের ক্ষেত্রে বলছি, যাদের প্রবলেম আছে তারা তো রেগুলার নেবেন, 3 মাস নেবেন, 3 মাস গ্যাপ দেবেন, আবার 3 মাস নেবেন, এরকম ভাবে কন্টিনিউ করুন। মেজর মিলের সাথে একটা করে চেষ্টা করবেন স্পেসিফিক টাইমে নেওয়ার। এর সাথে আমি অবভিয়াসলি ডিটক্স আর ফ্ল্যাক্স অয়েলকে কন্টিনিউ করতে বলবো লিভারের জন্য। ডিটক্স তো অবভিয়াসলি এটা ভীষণ উপকারী, আর ফ্ল্যাক্স অয়েল শুধু লিভার বলে নয়, বিভিন্ন ক্ষেত্রে ফ্ল্যাক্স অয়েলের ওমেগা 369 এর গুরুত্ব আছে। আর মোস্ট লাস্টলি বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের কিডনি। আমরা নর্মালি আমরা বলি যে যার কিডনির প্রবলেম আছে সেক্ষেত্রে ইভেন নর্মাল ডাক্তাররাও কিন্তু কিডনির পেশেন্টকে হ্যান্ডেল করতে চায় না, কারণ কিডনি এতটাই সেন্সিটিভ একটা অর্গান। আমরা নেফ্রোলজিস্টকে রেফার করি যে কোনো কিছুর ক্ষেত্রে। তো আমি বলবো যে আজকে যাদের কিডনি বিভিন্ন কারণে কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং কিডনির প্রবলেম আগে রেয়ার ছিল আর এখন ভীষণ ভীষণ ফ্রিকুয়েন্টলি কিডনির প্রবলেম পাওয়া যায়। আপনারা যদি এটাকে আরেকটু ভালোভাবে দেখতে চান, আপনারা দেখবেন যে আগে একটা নেফ্রোলজিস্টের কাছে যেতে হলে কলকাতায় মানে মেন জায়গায় যেতে হতো, কোনো বড় হসপিটালে যেতে হতো, আদারওয়াইজ নেফ্রোলজিস্ট পাওয়া যেত না। এখন আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামের কোনো ওষুধের দোকানে যেখানে 5টা ডাক্তার বসে সেখানে দেখবেন একটা নেফ্রোলজিস্ট বসছে। ঠিক। তার মানে নেফ্রোলজিস্টের রিকোয়ারমেন্ট বেড়েছে, তার মানে কিডনি ডিজিজ কতটা বেড়ে গেছে। আর আমরা এতদিন ধরে বলতাম যাদের নেফ্রোলজিক্যাল প্রবলেম আছে অর্থাৎ কিডনি রিলেটেড প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কোনো সাপ্লিমেন্টই দেওয়ার দরকার নেই, ওটার থেকে দূরে থাকুন। আর দেখুন সমীর জি শুনে নিয়ে সমীর জি আমাদের কাছে কিন্তু কিডনি রিগেনও নিয়ে চলে এসছে। তো আমি অবভিয়াসলি থ্যাংক ইউ সমীর জিকে যে আমাদের এই মোস্ট ভাইটাল অর্গানের মোস্ট ভাইটাল একটা ডিজিজ, এবং এটা হলে মানুষের জীবন একদম তাদের খাওয়া থেকে শুরু করে এভরিথিং অকর্মণ্য। এটা সাইমালটেনিয়াসলি আরো 5টা অর্গানের সাথে জড়িত এবং নষ্ট করছে। তো এটা খান, এটাতে অনেক কিছু আপনারা পাবেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর রাজু সিং। আপনার শুরু এবং শেষ, আপনাকে দিয়ে শুরু এবং আপনাকে দিয়ে শেষ, অসাধারণ ভাবে আজকে ইনফরমেটিভ যে বিষয়গুলো আমাদের ছিল প্রত্যেকের জন্য। আজকে 1000 জন আজকে আমাদের জুমে ছিল, এবং এটা যখনই ফেসবুকে এই রেকর্ডিংটা আপলোড হবে সেক্ষেত্রে হাজার হাজার মানুষ উপকৃত হবে। আমি ডক্টর রাজু সিংকে আমি ধন্যবাদ জানাবো ডক্টর অনির্বাণ ঘোষকে, ডক্টর সুশোভন মল্লিককে, ডক্টর শ্রীপর্ণা রয় চৌধুরীকে। আমি ধন্যবাদ জানাবো আমাদের মনোজ স্যারকে এবং অমিতাভ স্যারকে, আজকে এত সুন্দরভাবে সময় দিয়ে প্রত্যেককে ধরে 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 বোঝানো। একটাই কথা আমি আপনাদেরকে বলবো, যদি প্রপার শিক্ষা আমাদের কাছে থাকে, যেমন ডক্টর রাজু বললেন ওয়েলনেস যেমন কেউ কেড়ে নিতে পারে না, আমাদের প্রপার শিক্ষা যদি আমাদের কাছে থাকে সেটাকে কেউ কেড়ে নিতে পারে না। এত কিছু সম্ভার দিয়ে যখন মোদী কেয়ার আমাদের দিয়েছে, শুধু মানুষের প্রচন্ড প্রয়োজন, মানুষ খুবই অসুস্থ, মানুষ বিপদগ্রস্ত, তাদেরকে উদ্ধার করতে কিন্তু পারেন মোদী কেয়ার ওয়েলনেস দিয়ে, কিন্তু তার জন্য দরকার হচ্ছে প্রপার নলেজ। আর আশা করি আজকের এই সেশনটা আপনাদের নলেজকে আপডেট করতে অনেক সুবিধা দিয়েছে। তো এইটুকুই বন্ধুরা, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইলনেস আর ওয়েলনেস কাকে বলে। তো চলুন ডাক্তারবাবুদের বলা যে ওয়েলনেস অর্থাৎ সুস্থতা সম্বন্ধে যে ওনারা যে কথাগুলি বলেছেন সেগুলো সঠিকভাবে আরও ডিটেলসে জানার জন্য এবং প্রোডাক্টগুলোর জন্য আমার নাম্বারে কন্ট্যাক্ট করুন। ওকে, থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।